গপ্পের গাড়ি নিবেদিত আজকের গপ্প লেখক হরিদাস সাহা রায়ের লেখা মরার খুলি কথা বলে। গল্প পাঠে ও ইয়াসিনের ভূমিকায় অনুপম, পোস্টার ডিজাইনিং, সাউন্ড ডিজাইনিং, প্রোডাকশন ও অমলের ভূমিকায় অর্ণব। গল্পের সূত্রধার শুভদীপ। শুরু হচ্ছে আজকের গপ্প। মরার খুলি কথা বলে। কলকাতার শহরতলির হাসপাতালের মেডিকেল ছাত্রদের একটি হোস্টেল। গ্রীষ্মের ছুটিতে ছাত্রাবাস ফাঁকা, সকলেই যার যার বাড়িতে চলে গেছে। শুধু রয়ে গেছে 3 জন ছাত্র, অমল, সুধীর আর নিহার। তারা ঠিক করেছে ছুটিটা নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করবে, আগামী বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এই তাদের সংকল্প। সত্যি তারা মন দিয়ে পড়াশোনা করছে। যে ছাত্রাবাস সব সময় ছাত্রদের হই হুল্লোড়ে মুখরিত থাকত, তা এখন নীরব। কাজেই পড়াশোনায় বিঘ্ন ঘটাবার মতো কোনো উপদ্রব আর নেই। এত বড় ছাত্রাবাসে রয়েছে মাত্র 2 জন ভৃত্য ও 1 জন রাঁধুনি ব্রাহ্মণ। তারা গত পূজার ছুটিতে বাড়ি গিয়েছিল, তাই এবার আর যায়নি। তাতে অমল, সুধীর আর নিহারের সুবিধাই হয়েছে, কারণ তাদের খাবার কোনো চিন্তা নেই। সময় মতো দুবেলা তাদের আহার জুটছে, আর পড়াশোনার সময়ও পাচ্ছে প্রচুর। অনেক রাত পর্যন্ত তারা মাঝে মাঝে পড়াশোনা করে। অ্যানাটমি বিষয়টা খুব জটিল, তাই পড়াশোনার সুবিধার জন্য একটা মরা মানুষের মাথার খুলি তারা সংগ্রহ করেছে। এই মাথার খুলিটা থাকে তাদের পড়ার ঘরে টেবিলে। কলেজের অ্যানাটমি ডিসেকশন রুমে যে কঙ্কাল রয়েছে, সেই কঙ্কালেরই এটা একটা অংশ। প্রফেসরের অনুমতি নিয়ে এটা কয়েকদিনের জন্য নিয়ে এসেছে। বেশ ভালোভাবেই পড়াশোনা চলছে তাদের। সেদিন রাত্রে সুধীর ও নিহার একটু আগেই ঘুমিয়ে পড়েছে। অমল একাই বসে বসে পড়ছে। যখনকার কথা বলছি, তখন সেই হোস্টেলে ইলেকট্রিক লাইট ছিল না। হ্যারিকেনের আলোয় ছাত্ররা পড়াশোনা করত। রাত বোধ হয় প্রায় 12টা। চারিদিক নিঝুম, নিস্তব্ধ। অমল একা একা পড়ছিল। তার চোখেও বুঝি ঝিমুনি আসছিল একটু। হঠাৎ একটা শব্দ শুনে অমল বই থেকে মাথা তুলল। ঘরে যেন কার পায়ের শব্দ, কিন্তু ঘরে তো কেউ নেই। সুধীর ও নিহার তাদের বিছানায় ঘুমোচ্ছে। মনের ভুল হয়েছে ভেবে অমল আবার পড়ায় মন দিল। চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে না, মনে মনেই পড়ছে অমল, অর্থাৎ বইয়ের পাতার উপর চোখ বুলিয়ে যাচ্ছে। হঠাৎ কিছুক্ষণ পর আবার ওই রকম একটা শব্দ শুনতে পেল অমল। পায়ের শব্দ। অমল আবার মুখ তুলল, কিন্তু কি আশ্চর্য, এবারও কোনো লোক দেখতে পেল না। ঠক ঠক শব্দ শুনতে পেল টেবিলের উপর। তাকিয়ে দেখল মরার মাথার খুলিটা টেবিলের উপর থেকে আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে। ব্যাপার দেখে স্তব্ধ হয়ে গেল অমল। মনে তার ভয়ও জাগলো। কি করবে ভেবে ঠিক করতে পারল না। একবার ভাবল সুধীর আর নিহারকে ডাকবে, কিন্তু মুখের ভাষা যেন তার স্তব্ধ হয়ে গেছে। কোনো কথাই তার মুখ থেকে বের হলো না। অসহায়ের মতো বসে বসে শুধু দেখতে লাগলো। মাথার খুলিটা উপর দিকে উঠছে, আরও উঠছে, চলে যাচ্ছে দেওয়ালের দিকে, যেদিকে পায়ের শব্দ সে শুনতে পেয়েছিল। সেখানে মানুষের মাথার সমান উঁচু একটা জায়গায় গিয়ে সেটা স্থির হয়ে রইল। তারপর সেই খুলির মুখ থেকেই যেন কথা বেরিয়ে এলো, অমল। অমল? মাথার খুলিটা তার নাম ধরে ডাকছে। ভারী তো আশ্চর্যের ব্যাপার। কৌতূহল আর ভয় জাগলো অমলের চোখে মুখে। তবু তাকিয়ে রইল সেদিকে। মাথার খুলিটা বলছে, অমল, আমাকে মুক্তি দাও, আমাকে কেন এখানে এনে আটকে রেখেছো? অমল হতভম্ব। তবু তার মুখ থেকে কথা বেরিয়ে এলো, তোমাকে তোমাকে আটকে রাখিনি তো।
তোমাকে তো টেবিলের উপরেই রেখেছিলাম। মাথার খুলিটা বলল, আমার শরীরটা রয়েছে ল্যাবরেটরির ঘরে। কিছুদিন আগে কয়েকটি উশৃঙ্খল ছেলে আমার ধর থেকে মুন্ডুটা খুলে ফেলেছিল। কেউ আর সেটা জুড়ে দেয়নি, ওইভাবেই রয়েছে সেই থেকে। তারপরে তুমি তো সেদিন আমাকে এখানে নিয়ে এলে। অমল বলল, তুমি কি আমাকে চেনো? আমার নাম জানলে কেমন করে? মাথার খুলিটা বলল, চিনবো না কেন? এখানকার অনেককেই তো আমি চিনি। এই হাসপাতালেই 1 বছর আগে আমার মৃত্যু হয়েছিল। কি বললে? 1 বছর আগে তোমার মৃত্যু হয়েছিল এই হাসপাতালে? হ্যাঁ, আমার নাম ইয়াসিন। আমি বি ওয়ার্ডের 7 নম্বর বেডে ছিলাম। ছুরি বেঁধা অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল পথের কয়েকজন লোক। তারপরে আমার দলের লোকেরা খবর পেয়ে আমাকে দেখতে এসেছিল। যে ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করতেন তার সঙ্গে তুমিও তো আমাকে দেখতে যেতে। তোমাকে ছুরি মেরেছিল কারা? আমাদের বিপক্ষ দল। বিপক্ষ দল মানে? তুমি কি পার্টি করতে নাকি রাজনীতি করতে? না, ওসব পার্টি নয়। আমাদের ছিল চোরাই মাল চালান করার পার্টি। আমি ছিলাম লিডার। আমার কাছ থেকে আঁটঘাঁট শিখে 2 জন লোক দল ছেড়ে দিয়ে নিজেরা পার্টি করলো, কিন্তু আমাদের সঙ্গে পেরে উঠল না। আমরা যেভাবে মালপত্র জোগাড় করতাম সেভাবে জোগাড় করতে পারতো না, তাই আমার উপর হলো ওদের হিংসা। সেই জন্য তোমাকে ছুরি মেরেছিল? তুমি পুলিশের কাছে ওদের নাম বলনি? হ্যাঁ, নাম বলেছিলাম। কিন্তু পুলিশ ওদের খুঁজে পায়নি। ওদের কি কোনো আস্তানা ঠিক আছে নাকি? তোমাকে মেরে ওদের লাভ হয়েছিল কি? না না, হয়নি। আমি যার কাছ থেকে চোরাই মাল সংগ্রহ করতাম তার নাম ছিল বদ্রিলাল। আমার দল থেকে চলে যাওয়ার পর নাসিম আর আমজাদ বদ্রিলালের কাছে সেই মাল সংগ্রহ করবার চেষ্টা করেছিল, কিন্তু বদ্রিলাল ওদের বিশ্বাস করত না। বদ্রিলাল খুব কম মালপত্র ওদের দিত, তাই নাসিম আর আমজাদ ভেবেছিল আমি ওদের পথের কাঁটা। আমাকে না সরালে ওদের উদ্দেশ্য সিদ্ধ হবে না, সেই জন্যই মেরেছিল আমাকে। তারপর? আমি হাসপাতালে মারা গেলাম। আমাকে মর্গে পাঠানো হয়েছিল। আমার দলের লোকেরা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল কবরখানায়। আমাকে কবরও দিল, কিন্তু ভাগ্যের কি খেলা, আমি যে চোরাই মালের কারবার করতাম মরার পরও পড়ে গেলাম সেই চোরাই মাল পাচারকারীদের হাতে। আমার কঙ্কালটাও রেহাই পেল না। যেসব লোকেরা কঙ্কালের চোরা কারবার করে তারা একদিন আমার কঙ্কালটাও তুলে নিয়ে গেল। তারপর হাত বদল হয়ে আমার কঙ্কালটাও এসে গেল এই হাসপাতালে। অমল স্তব্ধ হয়ে কথাগুলি শুনল। তাহলে এখন সেই নাসিব আর আমজাদ খুব চোরাই মালের কারবার করছে? ইয়াসিন বলল, না না, সেই সুযোগ তাদের দেয়নি। নাসিম হলো দলের পান্ডা। তাকে একদিন রাত্রিবেলা পেয়ে গেলাম নির্জন জায়গায়, ধাপার মাঠের কাছে। তাকে গলাটা টিপে ধরলাম। সে অনেকক্ষণ ধস্তাধস্তি করলো আমার সঙ্গে, কিন্তু পারল না। আমার সঙ্গে শক্তিতে সে পারবে কেমন করে? আমার গায়ের জ্বর চিরকালই ওর চাইতে বেশি। তবু লড়েছিল অনেকক্ষণ। ওর কাছে একটা ছুরি ছিল, ছুরি নিয়েই সবসময় চলাফেরা করত, কিন্তু ছুরি দিয়ে আমাকে মারবে কেমন করে? ওর রক্ত মাংসের শরীর, আর আমি ছায়া হয়ে ওর সঙ্গে লড়াই করছি। এক সময় ওকে খতম করে দিলাম। ওর ছুরি দিয়েই ওকে শেষ করলাম। অমল চমকে উঠে বলল, হ্যাঁ, বলো কি? ইয়াসিনের মাথার খুলিটা বলল, হ্যাঁ,
নাসিম এইভাবে খতম হলো। এরপর আমজাদও একদিন ধরা পড়লো পুলিশের হাতে। একটা চোরাই মাল পাচার করতে গিয়ে হাতে হাতে ধরা পড়ল, জেল হলো তার। তারপর থেকে আমজাদ এই কাজ ছেড়ে দিল। অমল বলল, কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কি চাও আমার কাছে? ইয়াসিন বলল, আমি চাই মুক্তি। তোমাকে কিভাবে মুক্তি দেব আমি? শোনো তাহলে, তোমাকে একটা গোপন খবর বলছি, তাতে তুমিও বেঁচে যাবে, আমিও ভালোভাবে থাকতে পারবো। বলো, কি বলতে চাও তুমি? যে ঘরে কঙ্কালগুলি আছে সেই ঘরের দারোয়ান কঙ্কালগুলিকে বিক্রি করে ফেলবার মতলব করেছে। যারা এসব ব্যবসা করে তাদের সঙ্গে ষড়যন্ত্র করেছে সে। রাত্রে চোর হয়ে তারা চুরি করবে, তার আগে দারোয়ানকে বেঁধে ফেলবে তারা চুরি করবে কঙ্কাল আর দু একটি মূল্যবান যন্ত্র। আমার কঙ্কালটাকেও বাদ দেবে না, তাহলে আমি মুন্ডু ছাড়া হয়ে পড়ব। এই ব্যাপারে আমাকে কি করতে হবে? শোনো, এই ছুটির সময় তোমাদের মেসে কোনো ছাত্র নেই। তোমাদের টেবিলে আমার মুন্ডুটা পড়ে আছে, কাজেই এই চুরির পর তোমাদের উপরও দোষ পড়তে পারে। আমি চাই না তোমরা কোনো বিপদে পড়ো। তুমি খুবই ভালো লোক, আমি জানি। এই হাসপাতালের বিছানায় থাকার সময় তুমি খুব যত্ন নিয়ে তোমার ডাক্তারের সঙ্গে থেকে আমাকে দেখতে, তাছাড়াও মাঝে মাঝে আমার খবর নিতে। অনেক ডাক্তারই বড় নিষ্ঠুর, তাদের মায়া মমতা নেই। তারা রোগীদের ভালো করে দেখেন না, রোগীদের জীবনের মূল্য বোঝেন না, তাদের দুঃখ কষ্টও বোঝেন না। তুমি সেই ধরনের লোক নও, তাই তোমাকে বাঁচাবার জন্য আমার এত আগ্রহ। তোমরা তিনজন এখানে আছো, এখনই তোমরা হাতে কোনো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। তবে তোমাদের কাছে অনুরোধ, আমার মুন্ডটা আমার কঙ্কালের সঙ্গে জুড়ে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমি এখন যাই। ধীরে ধীরে মুন্ডুটা আবার বাতাসে ভাসতে ভাসতে এসে টেবিলের উপর হাজির হলো। কিছুক্ষণ আচ্ছন্নের মতো বসে রইল অমল। একটু আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা সে নিজেও যেন বিশ্বাস করতে পারছে না। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে সে কি স্বপ্ন দেখছিল, নাকি নিজেই এসব উদ্ভট কল্পনা করেছিল? বসে বসে ভাবতে লাগলো অমল, এখন সে কি করবে? সুধীর আর নিহারকে জাগিয়ে তুলবে কি? যাবে কি সেই ল্যাবরেটরি রুমের কাছে? ওদের জাগিয়ে তুলে বলবে কি নরমুন্ডের বিচিত্র কাহিনী? ওরা হয়তো বিশ্বাস করবে না, পাগল বলেই তার কথা উড়িয়ে দেবে। কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারল না অমল। তার মন চঞ্চল হয়ে উঠল। সে গিয়ে জাগিয়ে তুলল সুধীর আর নিহারকে। বলল, ওট 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 শিগগির। ধড়মড় করে উঠে বসল সুধীর আর নিহার। ঘুম ঘুম চোখেই বলল, কি হয়েছে? কি হয়েছে রে অমল? অমল বলল, চল ল্যাবরেটরি রুমের দিকে যাই, ওখানে চোর এসেছে। চোর? কে বললো? হ্যাঁ, আমি খবর পেয়েছি। ল্যাবরেটরি করে চোর এসেছে? তো আমাদের কি? কঙ্কাল চুরি করতে এসেছে চোর। কঙ্কাল চুরি হলে আমাদের উপর হয়তো দোষ পড়বে। চল, এখনো গেলে চোরকে তাড়ানো যাবে। চোর যদি আমাদের ঠেঙায়? সেজন্য তৈরি হয়ে যেতে হবে। লাঠি নিয়ে চল। লাঠি নেওয়া সত্যিই দরকার, কিন্তু লাঠি কোথায় পাবে? হকি স্টিক ছিল, তাই তিনজন তিনটি নিয়ে বেরিয়ে পড়ল। ল্যাবরেটরি রুমের কাছে এসে তারা তিনজনেই তাজ্জব। দেখল সত্যি সেখানে চোর হানা দিয়েছে। দারোয়ানকে দড়ি দিয়ে বেঁধে বারান্দার একপাশে ফেলে রেখে ল্যাবরেটরির দরজা চাবি দিয়ে খুলে ফেলেছে চোরেরা। অমল, সুধীর আর নিহার হই হই করে শোরগোল তুলল। হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো মাটির উপর, যাতে চোরেরা ভয় পায়। চোরেরা ভয় পেলেও বাঁচবার জন্য রুখে এলো অমল, সুধীর আর নিহারের দিকে, কিন্তু তাতে সুবিধে করতে পারল না। হইচই শুনে ততক্ষণে এদিক ওদিক থেকে আরও লোক এগিয়ে এসেছে। তিনজন চোরই ধরা পড়ল। মস্ত বড় একটা চক্রান্তের সূত্র ফাঁস হয়ে গেল।
সেই সূত্রেই ধরা পড়ল কঙ্কাল চোরা কারবারি দল। দারোয়ান বুঝতে পারল তারও অব্যাহতি নেই। সে গোপনে দোষ স্বীকার করল অমল, সুধীর আর নিহারের কাছে। তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল আর কোনো দিন সে এমন কাজ করবে না। দারোয়ানের চাকরি রয়ে গেল। কিন্তু এসব কাণ্ড কারখানার মূলে যে ইয়াসিনের প্রেতাত্মা, একথা সুধীর আর নিহার কিছুতেই বিশ্বাস করতে চাইল না। তারা বলল, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি। মরা মানুষের মাথার খুলি কথা বলে, আমরা তা বিশ্বাস করি কিভাবে? অমলও বিশ্বাস করতে পারে না, কিন্তু এ ব্যাপার যে সত্যিই ঘটেছিল, না ঘটলে চোরের খবরই সে জানতো কেমন করে? অমলের কৌতূহল এরপর সত্যিই খুব বেড়ে গিয়েছিল। সে হাসপাতালের খাতাপত্র ঘেঁটে বের করেছিল 1 বছর আগে মোহাম্মদ ইয়াসিন নামে সত্যি একজন রোগী ছুরির আঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। সে ছিল বি ওয়ার্ডের 7 নম্বর বেডে। 3 দিন পর তার মৃত্যু হয়েছিল। ঘটনা খুবই আশ্চর্য। যারা পরলোক বিশ্বাস করেন তারা হয়তো বলবেন, যে ঘৃণ্য কাজ করত ইয়াসিন, সেই কাজের উপর তার বিতৃষ্ণা এসেছিল। সে নিজেও হয়েছিল সেই ঘৃণ্য ব্যবসায়ের শিকার। তাই তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো সেই ঘৃণ্য ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য। অমল কিন্তু ইয়াসিনের প্রেতাত্মার অনুরোধ রক্ষা করেছিল। ল্যাবরেটরি রুমে সে ভাঙা কঙ্কালের সঙ্গে জুড়ে দিয়েছিল তার খণ্ডিত মুণ্ড। তাতে ইয়াসিনের আত্মার হয়তো তৃপ্তি হয়েছিল। শুনলেন আজকের গল্প মরার খুলি কথা বলে। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।